আজকের আলোচনা মানে বেশ উত্তপ্ত একটা বিষয় নিয়েই ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাত। তবে আমরা একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখব ব্যাপারটা। আমাদের হাতে একটা সূত্র আছে যেটা পুরো ঘটনাকে ইরানের চোখ দিয়ে দেখাচ্ছে। চলুন এর গভীরে যাই। একদম। এই সূত্রের এর উদ্দেশ্যটাই হলো ইরানের অবস্থানটা বোঝা, তাদের যুক্তিগুলো, আর কেন তারা এই সংঘাতে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, যেমনটা আর কি ওই সূত্রে বলা হচ্ছে। ঠিক, তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে। এই সূত্র বলছে ইরান আর ইসরায়েলের আজকের যে চরম শত্রুতা সেটা কিন্তু সবসময় ছিল না। ১৯৬৯ সালের ইসলামিক বিপ্লবের আগে তাদের মধ্যে বেশ ভালো সম্পর্কই ছিল। হ্যাঁ, ১৯৬৯ সালের বিপ্লবটা আসলে একটা টার্নিং পয়েন্ট। এরপর থেকেই ইরান ইসরায়েলকে ফিলিস্তিনি ভূমি দখলকারী আর কি আগ্রাসী শক্তি হিসেবে দেখা শুরু করে। এই ভাষ্যমতে আর কি তারা ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে বেশ শক্ত অবস্থান নেয়। আর ধরুন, লেবাননের হিজবুল্লাহ বা ফিলিস্তিনের হামাসের মতো গোষ্ঠীগুলোকে সমর্থন দিতে শুরু করে। বুঝতে পারছি। ইরানের চোখে ইসরায়েল হচ্ছে অনেকটা পশ্চিমা শক্তির প্রতিনিধি, যারা ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন চালাচ্ছে। আর এই দফার যুদ্ধটা, যেটা ১৩ জুন ২০২৫-এ শুরু হলো, সেটা কি ইসরায়েলের আকস্মিক হামলায়? ঠিক। সূত্রের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল নাতাঞ্জ আর আরাকার মতো পারমাণবিক কেন্দ্র। আর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি, যারা ইরানের একটা খুব প্রভাবশালী সামরিক শাখা, তাদের কমান্ড সেন্টারও। ইরান এটাকে সরাসরি জায়নবাদী আগ্রাসন বলছে আর আন্তর্জাতিক আইনের লঙ্ঘনও বলছে। সূত্র কিন্তু ৫৭৭ জনের মৃত্যুর কথাও বলছে, যার মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক। ওহ, এর জবাবে ইরানও তো চুপ করে বসে থাকেনি, তাই না? তারাও পাল্টা হামলা করেছে। তেল আবিব, হায়েফার মতো ইসরায়েলি শহরে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলছিলেন না, তাদের হাজ কাসেম নামের একটা মিসাইল, সেটা নাকি ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করতে পেরেছে। এটা তো সামরিক দিক থেকে বেশ বড় দাবি। হ্যাঁ, বেশ গুরুত্বপূর্ণ দাবি। এখন দেখা যাক ইরান তার এই অবস্থানের পক্ষে কি যুক্তি দেখাচ্ছে। প্রথমত, তারা বলছে অনেক দিন ধরেই তারা ফিলিস্তিনিদের অধিকারের জন্য লড়ছে। দ্বিতীয়ত, তারা বেশ জোর দিয়েই বলছে যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি সেটা পুরোপুরি শান্তিপূর্ণ। এমনকি তাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বক্তব্যও তুলে ধরা হয়েছে যে ইসরায়েলি হামলা যদি থামে তাহলে তারা পারমাণবিক আলোচনা শুরু করতে রাজি আছে। তার একটা শর্ত সাপেক্ষ ব্যাপার আর কি। শুধু তাই নয়, এই সূত্র তো আঞ্চলিক শান্তি ফেরাতে ইরানের কিছু উদ্যোগের কথাও বলছে, যেমন ধরুন সৌদি আরব বা মিশরের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা। হ্যাঁ, সেটাও উল্লেখ করা হয়েছে। আবার দেখুন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর প্রেসিডেন্ট, তারাও ইসরায়েলের বিরুদ্ধে এক হওয়ার ডাক দিয়েছেন, আর ইসরায়েলকে তো গণহত্যাকারী শাসন হিসেবেও আখ্যা দিয়েছেন। আচ্ছা, এবার একটু সামরিক শক্তির দিকে আসি। সূত্র এ ব্যাপারে কি বলছে? ইরানের শক্তি ঠিক কোথায়? সূত্র বলছে ইরানের কাছে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় বেশ বড় প্রায় ২,০০০ থেকে ৩,০০০ ব্যালিস্টিক মিসাইলের ভাণ্ডার আছে। এটা কিন্তু কম নয়। আর হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ, ওটা তো একটা বিরাট ব্যাপার, কারণ বিশ্বের প্রায় ২০% তেল এই পথ দিয়েই যায়। এটা তাদের একটা বিরাট কৌশলগত শক্তি, বুঝলেন? অবশ্যই। আচ্ছা, আন্তর্জাতিক সমর্থনের বিষয়টা কি? ইরান কি একা? না, সূত্র অনুযায়ী একা নয়। পাকিস্তান, চীন, রাশিয়ার মতো দেশগুলো তাদের সমর্থন দিয়েছে, এরকমটা বলা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তো বেশ সরাসরি অটল সমর্থন ঘোষণা করেছেন সূত্রানুযায়ী। আর দেশের ভেতরের ঐক্যকেও একটা শক্তি হিসেবে দেখাচ্ছে তারা। অন্যদিকে ইসরায়েলের কাজের সমালোচনাও তো আছেই সূত্রে, তাই না? হ্যাঁ, বেশ কঠোর সমালোচনা করা হয়েছে। বলা হচ্ছে পারমাণবিক পারমাণবিক কেন্দ্রে হামলা করাটা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন, বিশেষ করে যখন সেই কেন্দ্রগুলো আইএএএ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা পরিদর্শন করে। তারাই তো নিশ্চিত করে যে কর্মসূচি শান্তিপূর্ণ কাজে হচ্ছে কিনা। আর ফিলিস্তিনে দীর্ঘদিনের নিপীড়ন আর গণহত্যার অভিযোগ তো আছে, সেখানে আইসিজে আর আইসিসির প্রসঙ্গও টানা হয়েছে, আন্তর্জাতিক আদালতগুলোর কথা।
ইরাকের শীর্ষ শিয়া নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানির সতর্কবার্তার কথাও কি উল্লেখ আছে? হ্যাঁ, আছে। তিনি মনে করেন সতর্ক করেছেন যে এই হামলা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে। তাহলে মোটের উপর এই সূত্রটা সংঘাতটাকে এমনভাবে দেখাচ্ছে যেখানে ইরান হচ্ছে নিজেদের তারা ন্যায়সঙ্গত মনে করছে, ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করছে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষার লড়াই করছে, এরকম একটা ছবি তুলে ধরছে। একদম। আর ইসরায়েলের কর্মকাণ্ডকে তারা আগ্রাসন আর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করছে এই সূত্র অনুযায়ী। এটা অবশ্যই ঘটনার একটা দিক, গুরুত্বপূর্ণ দিক। তবে একটা বিষয় কিন্তু ভাবায়, তাই না? যখন দুটো পক্ষ এমন তীব্র সংঘাতে জড়ায় তখন কার তথ্য কতটা সঠিক সেটা যাচাই করা বেশ কঠিন হয়ে পড়ে। ঠিক। আর দীর্ঘমেয়াদী শান্তির জন্য আসলে কোনটা বেশি জরুরি? শুধু সামরিক শক্তি দেখানো নাকি আলোচনার দরজাও খোলা রাখা? এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা বেশ কঠিন। এই প্রশ্নটা হয়তো আমাদের শ্রোতাদেরও আরও ভাবনার খোরাক যোগাবে।